বঙ্গভাষা কবিতা কবি মধুসূদন দত্তের আত্ম আবিষ্কারের শিল্প ভাষ্য মন্তব্যটি বিচার করুন। এই প্রশ্নটা পড়া লাগবে। 6 নম্বর প্রশ্ন। বঙ্গভাষা কবিতায় প্রকাশিত হয়েছে মাতৃভাষার মহামান্বিত গৌরবের প্রতি কবি সুগ্রীব হৃদয়াবেশ। অর্থাৎ এই যে বঙ্গভাষা কবিতাটা, এই বঙ্গভাষা কবিতায় কি প্রকাশিত হয়েছে, যে মাতৃভাষার মহামান্বিত গৌরবের প্রতি কবির সুগ্রীব হৃদয়াবেশ এখানে কি হয়েছে, প্রকাশ পেয়েছে। এতে ব্যক্ত হয়েছে কবির আত্মজীবনের ভ্রান্তি। অর্থাৎ এই যে কবি, এই কবির আত্মজীবনের ভ্রান্তি এখানে কি হয়েছে, ব্যক্ত হয়েছে। কবিতা রচনাটি সঠিক দিক নির্দেশনা, তথ্য এবং বাংলা ভাষার ঐশ্বর্যমণ্ডিত রূপের ভাবচিত্র। অর্থাৎ বাংলায় যে ঐশ্বর্য রয়েছে, অর্থাৎ বাংলায় যে হচ্ছে গিয়ে ধনসম্পদ রয়েছে বা ঐতিহ্য রয়েছে, ঐশ্বর্য রয়েছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। আধুনিক বাংলা কবিতার সূচনা লগ্নে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দরীতি ও ব্যক্তি মানুষের অন্তবেদনা প্রকাশের মনোযোগী ছিলেন। অর্থাৎ আধুনিক বাংলা কবিতায় কি ছিলেন, যে সূচনা লগ্নে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দরীতি এবং ব্যক্তি মানুষের অন্তবেদনা প্রকাশের মনোযোগী ছিলেন। সনেট রূপকল্পের পৈট্রাকীয় শেক্সপিয়ার রীতির সম্মিলন ঘটিয়ে তিনি রচনা করেন আলোচ্য কবিতাটি। অর্থাৎ ইটালির কবি, যার নাম হচ্ছে কি পৈট্রাকিক, তিনি কি করছেন, যে তার এবং শেক্সপিয়ারের রীতির সম্মিলন ঘটিয়ে তিনি রচনা করেছিলেন কি আলোচ্য কবিতাটি, অর্থাৎ এই সনেট জাতীয় কবিতাটি তিনি রচনা করেছিলেন। বহু ভাষাবিদ মধুসূদনের প্রত্যাশা ছিল ইংরাজি ভাষায় কাব্যচর্চা করে যশস্বী হবেন। অর্থাৎ খ্যাতি যশ, তিনি ইংরাজি ভাষায় কাব্য রচনা করে খ্যাতি যশ এগুলো তিনি অর্জন করবেন। কিন্তু এই পন্থা ভিক্ষাবৃত্তি বা অন্যের সম্পদ হরণের মতোই নিষ্কাজ। এতে প্রকৃত সুখ ও আত্মমর্যাদা থাকে না। অন্য ভাষায় কাব্যচর্চার প্রাস হয়ে ওঠে কৃত্রিমতায় নামমাত্র। অর্থাৎ মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষায় যখন কি হয়, যখন কবিতা রচনা করা হয় বা কোনো কিছু রচনা করা হয়, তখন সেটা কি হয়, তখন সেটা হয়ে ওঠে কি কৃত্রিমতায়, হচ্ছে গিয়ে নামমাত্র হয়, যা একসময় কবিকে করে বিফলতায় যন্ত্রণাবিদ্ধ ও ব্যর্থ করে। অর্থাৎ কবি বুঝতে পেরেছিল তার ভুল, এই ভুল বুঝতে পেরে কি হয়েছে, তাকে যন্ত্রণাবিদ্ধ এবং কি হয়েছে, ব্যর্থ হয়েছে। কবি একে অবহিত করেছেন পদ্মবনের পরিবর্তে শৈবলের নিয়ে মগ্ন হয়ে থাকার অর্থহীন ক্রিয়া হিসেবে। উচ্চবিলাসে মোহগ্রস্ত কবি আত্মগ্লানিতে পীড়িত হয়ে স্বভাষায় প্রত্যাপন করেন এবং নিজের সমগ্র জীবনধারার পরিবর্তন করেন। এবং কবি কি করেন, যে সমগ্র যে তার জীবনধারা, এই জীবনধারা কি করেন, তিনি পরিবর্তন ঘটান। কবিতা রচনায় অন্তঃপ্রেরণায় তাকে এই সত্যের পথ দেখায়। মাতৃভাষার গর্ভে রয়েছে তার প্রতিভার যোগ্য ক্ষেত্র ও কবিতা সৃষ্টির উৎস উপাদান। অর্থাৎ এই মাতৃভাষার গর্ভে কি রয়েছে, তার প্রতিভার যোগ্য ক্ষেত্র রয়েছে ও কবিতা সৃষ্টির উৎস উপাদান রয়েছে। মানুষ প্রকৃতির স্বরূপ মাতৃভাষাতে প্রকাশক্ষম এবং স্বতঃস্ফূর্ত হয়। অর্থাৎ মানুষের কি হয়, প্রকৃতির যে স্বরূপ এটা কি হয়, মাতৃভাষাতে প্রকাশক্ষম এবং স্বতঃস্ফূর্ত হয়। এই আত্মসাক্রিয় ও সচেতন অন্তলোকের উদ্ভাস। বাংলা ভাষায় ঐতিহ্যের প্রতি প্রিয় সম্ভাষণ এবং শ্রদ্ধাবোধ কবিতাটির অনন্য। এখানে আরও উন্মোচিত হয়েছে ভিন্ন ভাষা সংস্কৃতিতে লিপ্ত থাকার ভ্রান্তি থেকে মুক্তির আনন্দ। কবিচিত্রে জেগেছে মাতৃভাষার প্রীতি ও সচেতনতা, নিজস্ব সংস্কৃতির প্রতি অন্তর্নিহিত আবেগ এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে গভীর আত্মবিশ্বাস। একে বলা হয় অন্ধকার চিত্রগুহায় সূর্যলোকের স্পর্শলাভ এবং মাতৃভাষার ঐতিহ্যরূপ বিশাল রত্নখনির আবিষ্কার। কবির এই আবিষ্কার ও প্রত্যাবনী পরবর্তীকালে তাকে অভিষিক্ত করেছে বাংলা সাহিত্যের বরপুত্র হিসেবে। তাহলে কবিতাকে কি করছে, যে আবিষ্কার এবং প্রত্যাবর্তনী পরবর্তীতে তাকে অভিষিক্ত করেছে কি বাংলা সাহিত্যের বরপুত্র হিসেবে। বঙ্গভাষা কবিতাটি মধুসূদনের কবিসত্তার বন্ধনমোচন এবং বিকাশের সংহত শিল্পভাষ্য। এতে ব্যঞ্জনাময় হয়ে উঠেছে। এবং বাংলা ভাষা বিষয়ক অনুভূতি চিরায়ত প্রকাশ পরবর্তী আরও অনেক ভাষা বিষয়ক কবিতার মমতাঘন এবং সংকল্প রূপের পূর্বাভাস। এই প্রশ্নের কারো কোনো সমস্যা আছে?
না স্যার, জি না স্যার, কিন্তু স্যার এই প্রশ্ন তো একটা বোধহয় এবার আসছে। ওই কালোটির প্রশ্ন আসছে, এই প্রশ্ন না, এই কোয়ালিটির প্রশ্ন আসছে একটা। তো এরকম কি আবার আসতে পারে? হ্যাঁ, প্রশ্ন দু একটা রিপিট হইতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা সিভিক এডুকেশন অনে চলে যাব। তো গত ক্লাসে আমাদের সিভিক এডুকেশন অনের প্রশ্ন ছিল পাঁচ নম্বর প্রশ্ন ছিল সিভিক এডুকেশন অনের। তো আজকে 6 নম্বর প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব এবং 6 নম্বরের প্রথম প্রশ্নটা আলোচনা করব, না দ্বিতীয় প্রশ্নটা আলোচনা করব। প্রথম প্রশ্নটা আসছে, দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে গিয়ে, জনসাধারণ আইন মেনে চলে কেন, আলোচনা করুন। অথবা জনসাধারণ আইন মান্য করে কেন। আইন, স্বাধীনতা ও সাম্য রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুর মধ্যে সংযুক্ত। অর্থাৎ তিনটা জিনিস সংযুক্ত, একটা হচ্ছে গিয়ে আইন, একটা হচ্ছে স্বাধীনতা এবং সাম্য রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তুর সাথে সংযুক্ত। শুধু রাষ্ট্রই নয়, যে কোনো প্রতিষ্ঠান ও সংঘ পরিচালনার জন্য কিছু বিধিবদ্ধ নিয়মকানুন অত্যাবশ্যক। রাষ্ট্রের কর্তৃক বলবৎযোগ্য বিধিবিধানই হলো আইন। অর্থাৎ রাষ্ট্রের কর্তৃক বলবৎযোগ্য বিধিবিধান হলো কি, আইন। সমাজ এবং রাষ্ট্রের সুস্থ বিকাশ এবং কার্যকলাপ করার জন্য আইনের প্রয়োজন অপরিহার্য। আইন ব্যতীত সভ্য সমাজের কথা কল্পনা করা যায় না। অর্থাৎ আইন যদি না থাকতো তাহলে সভ্য সমাজ কি করা যাইতো না, কল্পনা করা যাইতো না। আইন মানব সমাজের দর্পণ স্বরূপ। দর্পণ মানে কি, আয়না স্বরূপ। জনসাধারণ আইন মান্য করে কেন। রাষ্ট্র পরিচালনায় আইন যেমন প্রয়োজন, তেমনি মানব জীবনের সভ্যতা ও সুশৃঙ্খল আনায়ন ও অত্যাবশ্যক। অর্থাৎ বলা হচ্ছে কি, যে রাষ্ট্র পরিচালনায় আইন যেমন প্রয়োজন, তেমনি মানব জীবনের সভ্যতা ও সুশৃঙ্খলা আনায়ন ও অত্যাবশ্যক। আইন জনগণকে নিয়ন্ত্রণ করে জনগণের স্বার্থে কাজ করে। আইন মান্য করার পিছনে বেশ কয়েকটি যৌক্তিক কারণ ও আছে। নিম্নে আইন মান্য করার কারণগুলো আলোচনা করা হলো। কি কারণে মানুষ এই আইনগুলো মান্য করে চলে। এক নম্বর হচ্ছে গিয়ে ধর্মীয় কারণে। ধর্মীয় কারণে জনসাধারণ আইন মান্য করে। প্রাচীনকালে আইন ধর্মের উপরে ভিত্তি করে গড়ে ওঠে। তাহলে প্রাচীনকালে কি হয়, যে প্রাচীনকালে আইন ধর্মের উপর ভিত্তি করে কি হয়, গড়ে ওঠে। তখন আইন অমান্য করা পাপ বলে বিবেচিত হতো। প্রাচীনকালে আইন অমান্য করলে কি হতো, পাপ হইতো। পাপের ভয়ে জনসাধারণ আইন মেনে চলত। সুখ শান্তি এবং নিরাপত্তার লক্ষ্যে। সুখ শান্তি এবং নিরাপত্তার কারণে জনসাধারণ আইন মান্য করে চলে। আইন মান্য করে চললে লাস্টে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং জনসাধারণ সুখ শান্তি এবং নিরাপদে বসবাস করতে পারে। এরপর হচ্ছে শান্তির ভয়। শান্তির ভয় কি আছে, শাস্তির ভয়ে জনসাধারণ আইন মান্য করে চলে। আইন অমান্য করলে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত শাস্তি পেতে হয় এবং সমাজ কর্তৃক নিন্দিত হতে হয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য। ন্যায় প্রতিষ্ঠার তাগিদে জনসাধারণ আইন মান্য করে চলে। আইন দুষ্টের দমন, শিষ্টের পালন করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে। আইন না থাকলে অনিয়মের দেশ ছেয়ে যেত এবং সভ্যতা বিলুপ্ত হতো। মৌলিক অধিকার সংরক্ষণের জন্য। প্রত্যেক রাষ্ট্রেই জনসাধারণের মৌলিক অধিকার রয়েছে। মৌলিক অধিকার সংরক্ষণ ও ভোগের জন্য জনসাধারণ আইন মান্য করে চলে। মনুষ্য এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য। মনুষ্য এবং ব্যক্তিত্ব বিকাশের জন্য জনসাধারণ আইন মান্য করে চলে। এরপরে কি আছে, উপযোগিতা উপলব্ধি। আইনের উপযোগিতা ও জনসাধারণকে আইন মানতে অনুপ্রাণিত করে। মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে হলে তাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এটা জনসাধারণ উপলব্ধি করে বলেই আইন মেনে চলে। লর্ড ব্রাইসের মতে জনসাধারণ 5টি কারণে আইন মেনে চলে। এক নম্বর হচ্ছে কি আছে, অলস্য,
2 নম্বর হচ্ছে অপরের প্রতি শ্রদ্ধা, 3 নম্বর হচ্ছে শাস্তির ভয়, 4 নম্বর সহানুভূতি এবং 5 নম্বর হচ্ছে বিচার বুদ্ধি। যে দেশে যত বেশি উন্নত এবং শিক্ষিত সেই দেশের জনসাধারণ তত বেশি আইন মেনে চলে। উপসংহার: একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সভ্য নাগরিক তৈরির লক্ষ্যে জনসাধারণ আইন মান্য করা অপরিহার্য, আর এটা রাষ্ট্রীয় দায়িত্বও বটে। আইন ব্যতীত মানুষ কল্যাণ ও ন্যায়ের পথে থাকতে পারে না, তাই যৌক্তিক কারণে মানুষ আইন মান্য করে। এই প্রশ্ন সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? দ্বিতীয় প্রশ্নটা 6 নম্বর প্রশ্নের দ্বিতীয়টা। আচ্ছা, এরপর আমরা চলে আসবো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে চলে আসবো। আচ্ছা, আর্টিকেল আগে আমি আর্টিকেলটা বের করব, আর্টিকেলটায় কোনো সমস্যা আছে কিনা আজকে আমাকে আর্টিকেল সম্পর্কে আগে বলবেন, আর আর্টিকেলটা কিছু কিছু জিনিস আমি আপনাদের ধরবো। আচ্ছা বলেন, আর্টিকেলে আগে কার কি সমস্যা আছে সমস্যাগুলো শুনে নিক। আর্টিকেলের শীটটা আপনাদের পাঠানো হয়েছিল না, আর্টিকেলটা আগে পাঠাই দিয়ে নিক আপনাদের। আচ্ছা বলেন, এই আর্টিকেলে কার কোথায় সমস্যা আছে? গত ক্লাসে আমরা আর্টিকেল সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আর্টিকেলে কার কোথায় সমস্যাগুলো আছে সমস্যাগুলো বলেন। আপনাদের যার যেখানে সমস্যাগুলো আছে সমস্যাগুলো বলেন। আর্টিকেলে কার কি সমস্যা আছে? সমস্যা থাকলে সমস্যা বলেন। আমি কিছু প্রশ্ন করবো আর্টিকেল সম্পর্কে এখন। নাই স্যার। তাহলে কি আমি প্রশ্ন করব? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আর্টিকেলে কিছু এক্সাম্পল আপনাদের ধরি আমি। একটু লাইনে থাকেন। বলেন, আই হ্যাভ ড্যাশ অ্যাপেল। এখানে কি হবে শুভ্র বলো। এন স্যার। অ্যান অ্যাপেল, ঠিক আছে।
আচ্ছা লাইনে কে কে আছে দেখে নি। আচ্ছা নুসরাত বলো, আই অ্যাম ইটিং ড্যাশ অরেঞ্জ, কি হবে? নুসরাত এ বলো। এ স্যার, এ কেন? অরেঞ্জ হবে, এ ই আই ও ইউ নাই তো, তাই এন হবে না, এ হবে। ওরে বাবা, এতে হেভি আমার এক্সাম্পল দিয়ে দিল। অরেঞ্জ উচ্চারণ কি আসতেছে? অরেঞ্জ। অরেঞ্জের উচ্চারণ কি আসতেছে? অরেঞ্জ। বানানটা কি আছে? ও আর এ এন জি, অরেঞ্জ। তাহলে কি আসতেছে? অরেঞ্জ, অ আসতেছে। তাহলে অটা কি, ভাওয়েল না কনসোনান্ট? এ, কেন? তাহলে তো এন হবে নাকি? বাই স্যার। আচ্ছা আমি আগে বলি একটু বোঝো। অরেঞ্জ উচ্চারণ কি আসতেছে? অরেঞ্জ। অ আসতেছে না বাংলায় উচ্চারণ? অ ও রয়কার হয় তাইলে, কি আসতেছে? ও ও তাইলে আসতেছে। এন হবে, এন আচ্ছা হবে। হ্যাঁ, অরেঞ্জ। তাহলে ও যদি আসে তাহলে ও আসলে কি আসতেছে? উচ্চারণ কি আসতেছে? অ রয়কার এন রয়জা, হবে, অরেঞ্জ। অ দেও হয় এন। অরেঞ্জ, সাধারণত উচ্চারণ করেছে অরেঞ্জ। অ রয়কার ইয়জা, অরেঞ্জ উচ্চারণ করে, ঠিক আছে? অ রয়কার ইয়জা উচ্চারণ করে না, অরেঞ্জ উচ্চারণ করে। এখন এটা কি সাউন্ড? আমাদের ভায়েল সাউন্ড। আচ্ছা, এ ই আই ও ইউ এই কয়টা হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। তো ভাওয়েল সাউন্ডের কারণে হচ্ছে কি অরেঞ্জ, অটা হচ্ছে ভাওয়েল, এই কারণে আমাদের এন আসতেছে। আচ্ছা এরপরে লাইনে কি আছে একটু নাম বলেন আমার, আপনাদের একটু নামটা বলেন। রাশিয়া কে আছে? রাশিয়া কে আছে? রাশিয়া। আচ্ছা রাশিয়া বলেন, ড্যাশ এলিফ্যান্ট ইজ সাচ এ ফ্যাট অ্যানিমেল। ড্যাশ এলিফ্যান্ট ইজ সাচ এ ফ্যাট অ্যানিমেল, কি হবে এখানে? স্যার এন হবে। অ্যান হবে। আচ্ছা বুঝে বলছেন না না বুঝে বলছেন? স্যার এ ই আই ও ইউ, তার আগে তো এন হবে। উচ্চারণ করবেন। এ ই আই ও ইউ সবসময় ওইখানে অ্যান হয় না, উচ্চারণ করেন। এ লিফ্যান্ট, এ আসতেছে, এ লিফ্যান্ট উচ্চারণ। ইংলিশে আসতেছে ই উচ্চারণ, কিন্তু বাংলায় কি আসতেছে? এলিফ্যান্ট, ই আসতেছে। তাহলে ইটা কি আমাদের ভাওয়েল সাউন্ড, এই কারণে আমাদের অ্যান আসতেছে। আচ্ছা এরপরে কি আছে? উপরে কি আছে? এভি কি আছে? প্রবিটা নাকি প্রবিতা আছে নাকি কেউ? আচ্ছা আপনি বলেন, আই অ্যাম ড্যাশ ইংলিশ টিচার, তাহলে কি হবে? আই অ্যাম ড্যাশ ইংলিশ টিচার। I am Sir N. কি নামে আছে? আপনার নামটা কি? নামটা বলেন। আপনার নামটা কি আছে? Sir Tamina. তাহমিনা। আচ্ছা তাহমিনা বলেন, আই অ্যাম ড্যাশ ইংলিশ টিচার, তাহলে কি হবে এখানে ড্যাশের জায়গায়? English E. A. Sir. হুম, এ হবে কেন? ইংলিশ। তাহলে কি Sir হবে? English E. ই উচ্চারণ হচ্ছে। E ইটা to আমাদের ভাওয়েল না কনসোনান্ট? consonant, sir. ইটা কনসোনান্ট। এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। Sir. গোলাই ফেলালে তো হবে না আপু। এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। তাহলে ইটা হচ্ছে কি এলিফ্যান্ট, ই। তাহলে ইটা হচ্ছে এলিফ্যান্ট, এলিফ্যান্টটা ভাওয়েল সাউন্ড, এই কারণে আমাদের এন আসবে। Hmm. আচ্ছা এরপর শুভ্র বলো, আই স ড্যাশ অ্যানসেন্ট, কি হবে? আই স ড্যাশ অ্যানসেন্ট, তাহলে এ হবে না এন হবে? কি আরেকবার বলুন স্যার। আই স ড্যাশ অ্যানসেন্ট, কি হবে? এ হবে না এন হবে? এন হবে স্যার। অ্যানসেন্ট, হ্যাঁ এন হবে। এরপরে তাহমিনা বলেন, এ রেড বাস লেফট, এ রেড বাস লেফট ড্যাশ আওয়ার অ্যাগো, এখানে কি হবে? লেফটের পরে লেফট, এ রেড বাস লেফট ড্যাশ আওয়ার অ্যাগো, তাহলে কি হবে এটা? Dash hour ago. Hour. আওয়ার কেন? এখানে এ Like or এন্ড দি, এ Sir এন্ড দি N. তিনটা যে কোনো একটা আসবে।
এন এন অ্যান, ঠিক আছে, স্যার রাইট। এ ই আই ও ইউ হ্যাঁ, ঠিক আছে, রাইট হয়েছে। আওয়ার আচ্ছা, এরপরে বলেন কে বলবে? নুসরাত বলো। শি ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, শি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, কি হবে? এন হবে। অ্যান, ঠিক আছে। এরপরে রাশিয়া রাফাত কি নামে আছেন আপনার? স্যার আমি শাহিনুর। শাহিনুর। আচ্ছা, শাহিনুর বলেন আলী ইজ লেট ড্যাশ আওয়ার, তাহলে কোনটা হবে? আলী ইজ লেট ড্যাশ আওয়ার, কি হবে এখানে? এন হবে। হ্যাঁ, না তাহলে তো বুঝতে পারছেন আর্টিকেলস মোটামুটি। আমি কিন্তু সব বাইরের থেকে এগুলো ধরছি, তাহলে বুঝতে পারছেন মোটামুটি, তাই তো? তাহলে আর্টিকেলে কি কোনো সমস্যা আছে কারোর আর কোথাও? আপনাদের কি কারো কোনো আর আর্টিকেলে সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন। আর্টিকেলে কিন্তু 5 মার্ক কিন্তু প্রতি বছর থাকে কিন্তু। আচ্ছা, তাহলে আমরা অন্যতায় চলে গেলাম। স্যার আমি তো সমাজতত্ত্ব নিছি, একদিন একটু সমাজতত্ত্বর ওই তত্ত্বগুলো একটু ভালো করে বুঝায় দিয়েন। আমি তো রাষ্ট্রবিজ্ঞান ভাবছি, রাষ্ট্রবিজ্ঞান আর রাষ্ট্রতত্ত্ব একই, এখন দেখি যে একটু অন্যরকমের আছে। না, রাষ্ট্রতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানে এক, সমাজতত্ত্ব সমাজবিজ্ঞানে একই সাবজেক্ট, এক একজন এক একটা নাম বলে, ঠিক আছে? তো আমি বললাম না যে সাবজেক্ট নেওয়ার সময় আমার কাছে শুনে নেবেন। আচ্ছা, এরপরে তাহলে আমি আর্টিকেলস থেকে চলে গেলাম। আচ্ছা, আজকে তাহলে আমাদের পড়া হয়ে গেছিল, পাংচুয়েশন পড়া হইলো, আর্টিকেলসটা পড়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে চলে যাব। তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভে যার আগে আমাদের কিছু জিনিস একটু মুখস্থ করা লাগবে। একটু খেয়াল করেন, এটা কি? ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, গুড, বেটার, বেস্ট, লিটল, লিজার, লিস্ট, মেনি, মোর, মোস্ট, অ্যাভেল, অ্যাভেলার, অ্যাভেলেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট, চুজ, চুজার, চুজেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট, নবেল, নবেলার, নবেলেস্ট, তারপর হচ্ছে গিয়ে হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, ডিয়ার, ডিয়ারার, ডিয়ারেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট, নিয়ার, নিয়ারার, নিয়ারেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট, ইয়ং, ইয়ঙ্গার, ইয়ংগেস্ট। আমি এগুলো একটু দেখাচ্ছি, তারপর আমি বলতেছি এগুলো। ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। আচ্ছা, এবার খেয়াল করেন একটু, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভ থেকে যখন আমাদের কম্পিটিটিভে চলে আসতেছে, খেয়াল করেন হচ্ছে আর কথাটা আছে, আছে না? অ্যাবেল, অ্যাবেলার, অ্যাবেলেস্ট, সুপারলেটিভে যাই দেখেন এসটি আছে। আবার ব্রেভে কি আছে? লাস্টে দেখেন আর আছে, ব্রেভার, ব্রেভারেস্ট, এসটি আছে। আবার এখানে দেখেন ক্লোজ, ক্লোজার, ইআর আছে, ইএসটি আছে। তার মানে হচ্ছে কি আমাদের কম্পিটিটিভ করতে গেলে সবসময় মনে রাখতে হবে ইআর আসবে অথবা ইএসটি আসবে। আর যখন ইআর অথবা ইএসটি আসবে না, তখন আমাদের কি আসবে? তখন কম্পিটিটিভ করার সময় আমাদের মোর কথা চলে আসবে, যেমন ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট। যখন কম্পিটিটিভ আর ইআর আসতেছে না, এই যে ডিফিকাল্টার এরকম আসে না, হয় না, তখন আমাদের কি আসতেছে? তখন মোর কথা চলে আসতেছে। আর যখন ইএসটি আসতেছে না বা এসটি আসতেছে না, তখন আমাদের কি চলে আসতেছে? তখন আমাদের মোস্ট কথাটা চলে আসতেছে। মনে থাকবে? যেমন গ্লোরিয়াস, মোর গ্লোরিয়াস, মোস্ট গ্লোরিয়াস, ঠিক আছে? প্রপার, মোর প্রপার, মোস্ট প্রপার। তো যখন আমাদের ইআর আসবে না অথবা ইএসটি আসবে না, তখন আমাদের ইআর, মোর কথা চলে আসবে এবং মোস্ট চলে আসবে। এটুকু মনে থাকবে আমাদের? আচ্ছা, এবার একটু চলে আসেন, একদম সোজা জিনিস। এখানে খেয়াল করেন যে আমাদের এখানে কি আছে? এখানে আছে দেখেন, কম্পিটিটিভ করার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের দেন কথা আসবে। কম্পারেটিভ করার সময় সবসময় মনে রাখতে হবে আমাদের দেন কথা আসবে, আসবে, আসবেই। আর সুপারলেটিভ করার সময় আমাদের ইএসটি
অথবা এসটি অথবা টি আমাদের আসবেই, মনে থাকবে, ইএসটি এসটি অথবা টি কথাটা আসবে। আর কম্পারেটিভের যে সাধারণ নিয়ম আছে যে ইআর অথবা মোর এই কথাটা আসবে, দেনও আসবে, সাথে এই যে ইআরও আসতে পারে অথবা মোর কথা আসতে পারে। এখানে বেস্ট, এখানে কি আসবে, হয় ইএসটি আসবে, নয় এসটি আসবে, নয় টি আসবে। আর এখানে কি আছে খেয়াল করেন, এখানে বেস্ট কথা আছে, যখন এরকম আসবে না তখন মোস্ট কথা আসবে, মোস্ট বিউটিফুল। এটুকু বুঝতে পারছেন আপনারা? কম্পারেটিভ করতে গেলে সবসময় মনে রাখতে হবে দেন কথাটা আসবে এবং এর সাথে ইয়ার অথবা মোর কথাটা আসবে। সুপারলেটিভ করতে গেলে ইএসটি অথবা এসটি বা টি আসবে অথবা মোস্ট কথা আসবে, এটুকু মনে রাখতে হবে। এখন আমরা যে এক্সাম্পলটা করাবো সেই এক্সাম্পলটা অনেক সোজা একটা এক্সাম্পল। শুধু সেন্টেন্স মনে রাখ, এমনকি কোনো শুনেছেন কখনো যে সেন্টেন্স মনে রাখলেই রুল মুখস্থ করা সম্ভব? সেই জিনিসটা আজকে আমি দেখাবো, শুধু সেন্টেন্সটা মুখস্থ করতে হবে। এখানে খেয়াল করেন সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ। তাহলে সুপারলেটিভে কি আছে, হাসান ইজ দি বেস্ট বয়। এখানে হাসানটা হচ্ছে কি প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট, সেন্টেন্সের প্রথমে থাকে, একদম সেন্টেন্সের প্রথমে সাবজেক্টটা থাকে, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকে। এরপরে কি আসে, এরপরে আসবে হচ্ছে ভার্ব। ভার্ব কি, এই সাবজেক্টকে সাহায্য করা, এই যে সাবজেক্টকে সাহায্য করা, এই জন্য এটার পাশে সবসময় থাকে। এরপরে কি আছে, গঠন প্রণালী অনুযায়ী দিয়ে আসবে। এরপরে হচ্ছে বেস্ট, বেস্ট হচ্ছে কি সুপারলেটিভ ফর্ম, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, লাস্ট হচ্ছে কি অবজেক্ট। তাহলে আমরা যদি এখন যদি বলি যে হাসান ইজ দি বেস্ট বয়, হাসান ইজ দি বেস্ট বয়, যদি আমরা বলি যে হাসান ইজ দি বেস্ট বয়, তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা বললাম, এই সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে, আমাদের পুরো একটা রুল হয়ে যাচ্ছে না? সাবজেক্ট, আমাদের সুপারলেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, দি লাগে, সুপারলেটিভ ফর্ম লাগে এবং অবজেক্ট লাগে। তাহলে যদি আমরা এই সেন্টেন্সটাই যদি মুখস্থ করে ফেলি তাহলে আমাদের কি রুলটা মুখস্থ হয়ে গেল, হাসান ইজ দি বেস্ট বয়। এবার আমরা বের করি যে হাসান হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, দিটা হচ্ছে গিয়ে গঠন প্রণালী অনুযায়ী, এরপর হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, অবজেক্ট হচ্ছে বয়। এরপর হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ কি আছে, প্রথমে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট কি আছে হাসান, এরপরে ভার্ব আছে, ভার্ব কি আছে ইজ, এরপর যে সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ কি আছে বেস্ট, বেস্টের কম্পারেটিভ ফর্ম কি হবে বেটার। এরপরে কি হবে দেন এনি আদার, তারপরে কি আসবে দেন এনি আদার। এরপরে কি আছে অবজেক্ট। এরপরে কি আছে পজিটিভ, যখন আমরা করব পজিটিভ করতে গেলে প্রথমে আমাদের আসবে কি নো আদার, এরপরে আসবে অবজেক্ট বয়, এরপর হচ্ছে ভার্ব ইজ, দুই পাশে দুইটা অ্যাজ, মধ্যখানে হচ্ছে পজিটিভ ফর্ম, এরপরে আসবে আমাদের সাবজেক্ট। প্রথমে কি আসবে নো আদার, এরপরে আসবে অবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, দুই পাশে দুইটা অ্যাজ, মধ্যখানে পজিটিভ ফর্ম, সাবজেক্ট। তাহলে এত কিছু আমাদের মনে রাখতেও পারবো না, দরকারও নাই। আমাদের প্রথমে মুখস্থ করবো কি হাসান ইজ দি বেস্ট বয়। এরপরটা কি মনে মুখস্থ রাখবো যে হাসান ইজ বেটার দেন এনি আদার বয়। এরপরে কি মুখস্থ রাখবো, এরপরে হচ্ছে কি নো আদার বয় ইজ অ্যাজ গুড অ্যাজ হাসান। অর্থাৎ এই তিনটে সেন্টেন্স যদি আমরা মনে মুখস্থ করি তাহলে আমাদের রুল কিন্তু কমপ্লিট। এরপরে এটা সম্পর্কে আমি কিভাবে কমপ্লিট হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। কামাল ইজ দি অনেস্ট বয়, কামাল সবচাইতে কি অনেস্ট, মানে কি সৎ ভালো। তাহলে এই সেন্টেন্সটা গঠন করতে গেলে আমাদের কম্পারেটিভ গঠন করতে গেলে কি প্রথমে নিয়েছিলাম আমরা সাবজেক্ট, আর সাবজেক্ট কি ছিল হাসান, তাহলে এটার সাবজেক্ট কি হবে কামাল। এরপরে ভার্ব, ভার্ব কি ছিল আমাদের ইজ, এই যে আমাদের ভার্ব ইজ আনছি। এরপরে কি আছে সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, তাহলে সুপারলেটিভ কি আছে অনেস্ট, অর্থাৎ অবজেক্টের আগেই থাকে সুপারলেটিভ ফর্ম অথবা ভার্বের পরে থাকে সুপারলেটিভ ফর্ম, তাহলে অনেস্ট। তাহলে এখানে কি হবে, যেহেতু অনেস্টের কম্পারেটিভে আর করা যায় না, অনেস্টার করা যায় না, এই জন্য কি আসবে আমাদের মোর অনেস্ট। এরপরে কি আসবে, আমি বলছিলাম যে কম্পারেটিভ করতে গেলে দেন কথা আনতে হবে, দেন আনতে হবেই, তাহলে দেন। এরপর আমাদের সিম্পল সেন্টেন্স অনুযায়ী কি আছে এনি আদার, এই যে এনি আদার, এরপর হচ্ছে অবজেক্ট বয়। এখন তাহলে আমি বলছিলাম যে আমাদের এই সেন্টেন্সটা যদি মুখস্থ করি তাহলে আমাদের রুলটা মুখস্থ। তাহলে সেন্টেন্সে কি আছে, প্রথমে সাবজেক্ট, এই যে সাবজেক্ট কামাল, এরপরে কি ছিল আমাদের ভার্ব, এই যে ভার্ব হচ্ছে ইজ, এরপর হচ্ছে গিয়ে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্মে কি ছিল বেটার, তাহলে এটার কম্পারেটিভ ফর্মে কি আসবে অনেস্ট আছে, তাহলে কি হবে মোর অনেস্ট, এই যে মোর অনেস্ট। তারপরে কি ছিল দেন এনি আদার, এই যে দেন এনি আদার, এরপর হচ্ছে কি আছে অবজেক্ট, এই যে অবজেক্ট। বুঝতে পারছেন এটা, আপনারা কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমাদের পজিটিভে কি ছিল, প্রথমে ছিল নো আদার, এই যে আমরা নো আদার বসাই দিলাম। এরপর কি ছিল অবজেক্ট, অবজেক্ট কি ছিল, এটার অবজেক্ট কি আছে, এই যে আমরা যদি অবজেক্ট দেখি বয়, এটার অবজেক্ট কি আছে বয়, তাহলে বয় নিয়ে আসলাম। এরপর কি ছিল আমাদের ভার্ব, এই যে ইজ, ইজ বসাই দিলাম।
এরপরে কি ছিল, দুই পাশে দুইটা অ্যাজ, এ একটা অ্যাজ, এ একটা অ্যাজ, এই যে দুই পাশে দুইটা অ্যাজ বসাই দিলাম। এরপরে মধ্যে পজিটিভ ফর্ম, তাহলে পজিটিভ ফর্ম কি, মোরও আসে না মোস্ট আসে না, তাহলে কি হবে, শুধু অনেস্ট, HONEST, অনেস্ট। এরপর সাবজেক্ট, সাবজেক্টে কি আছে, সাবজেক্টে আছে কামাল। এখানে মোস্ট একটা জিনিস একটু লিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে মোস্ট অনেস্ট লিখতে হবে। এখানে মোর অনেস্ট আছে তো মোস্ট অনেস্ট, হ্যাঁ মোস্ট অনেস্ট কথা আসবে, ঠিক আছে। আর পজিটিভে আসবে শুধু অনেস্ট, কারণ সমস্যা কোনো। আচ্ছা, এরপর আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই। সালমা ইজ দি মোস্ট বিউটিফুল গার্ল, তাহলে কি হবে, প্রথমে সালমা হচ্ছে সাবজেক্ট, বসে গেল। এরপরে ভার্ব ইজ, এরপর সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম। তাহলে আমরা যদি মোস্ট কথা দেখি, তাহলে কম্পারেটিভ করার সময় মোর চলেই আসবে, তাহলে মোর বিউটিফুল। এরপর কি আসবে, দেন এনি আদার। তারপর কি আছে, অবজেক্ট, অবজেক্ট আছে গার্ল। আমরা পজিটিভ চলে আসি, প্রথমে নো আদার। এরপরে ভার্ব কি আছে, অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে গার্ল, এই যে গার্ল। এরপর ভার্ব কি আছে, ইজ। এরপর যে দুই পাশে দুইটা অ্যাজ, মধ্যখানে পজিটিভ ফর্ম, এই যে বিউটিফুল। তারপর কি আছে, সালমা। এরপরে আর এক্সাম্পল, আরো এক্সাম্পল আছে। আচ্ছা, এক্সাম্পল কি আছে সুপারলেটিভে, হেলাল ইজ দি মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দি ক্লাস। তাহলে প্রথমে কি আসবে, প্রথমে সাবজেক্ট হেলাল, এরপরে ভার্ব ইজ, তারপরে কি হবে, এখানে দি মোস্ট ইন্টেলিজেন্ট আছে, তাহলে কি হবে, এখানে দিটা উঠে যাবে, এখানে দিটা থাকবে না। আচ্ছা, এখানে তারপর কি আসবে, আচ্ছা এখানে তাহলে কি আসবে, মোস্ট ইন্টেলিজেন্ট আছে, তাহলে কি হবে, মোর ইন্টেলিজেন্ট। এরপরে কি হবে, দেন এনি আদার। এরপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি আছে, বয়। এরপরে কি আছে, এই অবজেক্ট হচ্ছে বয় ইন দি ক্লাস, এই সম্পূর্ণটুক মানে সুপারলেটিভের পরের সম্পূর্ণটুক, তাহলে বয় ইন দি ক্লাস। এরপর কি আছে, পজিটিভ, পজিটিভ কি আসবে, পজিটিভ প্রথমে আসবে হচ্ছে নো আদার, বসে গেল নো আদার। এরপর কি আছে, অবজেক্ট, অবজেক্ট হচ্ছে বয়। এরপর হচ্ছে সরি, অবজেক্ট হচ্ছে বয় ইন দি ক্লাস, এই সম্পূর্ণটুক বয় ইন দি ক্লাস। এরপর কি আছে, ভার্ব ইজ, এই যে ইজ। এরপর দুই পাশে দুইটা অ্যাজ বসবে, এই যে অ্যাজ, মধ্যখানে শুধু ইন্টেলিজেন্ট। এরপর হচ্ছে হেলাল। আচ্ছা, এরপরে কি আছে, সুপারলেটিভে কি আছে, নজরুল ইজ ওয়ান অফ দ্য, এটার দরকার নেই। এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? বুঝছি স্যার। বোঝেন না এরকম কেউ আছেন? স্যার বুঝছি। গ্রামার আমি যেভাবে করাবো একদম সোজা, এর থেকে আর সোজাভাবে কোনো গ্রামার আপনারা পাবেন না। গ্রামার বেশি করা লাগবে না, গ্রামার যেটুকু করলে মোটামুটি পরীক্ষায় কমন পড়া যায় বা বাঁধানো যায়, সেইটুকু আমরা মোটামুটি আপনাদের সেই রুলগুলোই আমরা করাবো, ঠিক আছে। তাই এই জন্য গ্রামার নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, গ্রামার আমরা শেষ করাই দেবো, গ্রামার বেশি করে ক্লাস লাগে না গ্রামার শেষ করতে। কিন্তু যেটা পড়া দেবো সেটা প্রতিদিনের পড়াটা আপনারা প্রতিদিন করবেন। পড়া যদি প্রতিদিনেরটা প্রতিদিন না করেন, তাহলে ওই যে গ্যাপটা পড়ে যাবে, গ্যাপটা কিন্তু আর কখনো কি করতে পারবেন না, পূরণ করতে পারবেন না। এই কারণে গ্রামার যেটা দিব বা যে পড়াগুলো আমরা দিব, সেই পড়াগুলো সম্পূর্ণটা আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়াবো হচ্ছে গিয়ে একটা আমরা পড়াচ্ছিলাম, ওই স্টোরি পড়াচ্ছিলাম। তো স্টোরি গত ক্লাসে আমরা পড়াইছিলাম, কত নম্বর স্টোরিটা পড়াইছিলাম মনে আছে? স্টোরি কত নম্বর পড়াইছিলাম মনে আছে? কথা বলেন, স্টোরি কোনটা পড়াইছিলাম মনে আছে, কত নম্বর? দেখতেছি স্যার। স্যার 6 নাম্বার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়তে পড়তে মুখস্থ করে ফেলবেন। আজকে স্টোরি নাম্বার আমরা 7 পড়াবো, একটু খেয়াল করেন। 7 নম্বর স্টোরিটা আমরা পড়াবো। পেজ নম্বর হচ্ছে গিয়ে আপনাদের শীটের 50 নম্বর পেজে আছে 7 নম্বর স্টোরিটা। এখানে কি আছে একটু খেয়াল করে। The following sentence are the beginning of an incomplete story. Read them carefully and complete the story in your own way. Give a title to it. Once a lion was sleeping in a forest. একদা একটা জঙ্গলে একটা সিংহ ঘুমাচ্ছিল। Suddenly a mouse came there. হঠাৎ করে সেখানে একটা ইঁদুর আসলো। Suddenly মানে হচ্ছে হঠাৎ করে। It did not notice the sleeping lion. এটা ঘুমন্ত সিংহকে খেয়াল করে নাই। It was running about and playing happily. এটা কি করছিল? সুখে শান্তিতে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করছিল, মানে খেলাধুলা করছিল। বাই চেঞ্জ ইট র্যান ওভার দি ফেস অফ দি লায়ন। হঠাৎ করে এটা কি করে, যে সিংহের মুখমণ্ডলে উঠে ফেলে। ইট অ্যাওয়েক দি লায়ন, এটা সিংহের ঘুম ভেঙে যায়। অ্যাট দিস দি লায়ন গ্রিউ ভেরি অ্যাংরি, সেই মুহূর্তে সিংহটি অত্যন্ত রেগে গেল।
এখন এইখানে আহ, প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাদের একটা নামকরণ করতে হবে। অর্থাৎ এ লিটল ক্রিয়েচার ইজ ইভেন মাইটার দ্যান এ বিগার ওয়ান। অর্থাৎ কি বলছে এটা, যে একটা ছোট প্রাণী ও বড় প্রাণী থেকে শক্তিশালী হতে পারে। এইটা হচ্ছে কি আমাদের গল্পের নামকরণ। তো আমাদের এই পর্যন্ত দেয়া আছে, কোন পর্যন্ত দেয়া আছে, আমাদের দি লায়ন পর্যন্ত দেয়া আছে, এইখানে দেয়া আছে হচ্ছে কি অ্যাংরি পর্যন্ত দেয়া আছে। এবার এই যে এই পর্যন্ত দেয়া আছে, অ্যান্ড কট দি মাউস, সে কি করে ইঁদুরটিকে ধরে ফেলে। দেন দি মাউস প্রেড, প্রেড মানে কি প্রার্থনা করা, প্লিজ লেট মি গো, আমাকে যেতে দিন। ওয়ান ডে ইউ মে নিড মাই হেল্প, একদিন আমার সাহায্যের প্রয়োজন হবে। দি লায়ন লাফটেড, সিংহ হাসলো, অ্যান্ড থট, চিন্তা করলো, হাউ কুড এ লিটল মাউস হেল্প এ লায়ন, কিভাবে একটা ছোট্ট ইঁদুর কিভাবে একটা বড় সিংহকে সাহায্য করবে। এরপরে বলছে দেন হি সেড, তারপর বললো, ওয়েল আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব, বাট ইউ মাস্ট ওয়াক কেয়ারফুলি, কিন্তু তোমাকে সতর্কতার সাথে কি করতে হবে, খেলাধুলা করতে হবে। দি লায়ন সেট দি মাউস ফ্রি, সিংহটি ইঁদুরটিকে মুক্ত করে দিল। দি মাউস ওয়াজ গ্রেটফুল, ইঁদুরটি ছিল মহান। হি থ্যাংক দি লায়ন, সে সিংহকে ধন্যবাদ দিল। ওয়ান ডে দি মাউস ওয়াজ লুকিং ফর সামথিং, একদিন ইঁদুর কিছু একটা খুঁজছিল। সাডেনলি হি স দ্যাট দি লায়ন ওয়াজ কট ইন এ নেট ইন দি জঙ্গল, সে দেখলো যে সিংহ একটা জালে, জঙ্গলের একটি জালে আটকা পড়েছে। দি মাউস রিমেম্বার দি লায়ন জিনিসিটি অ্যান্ড স্টার্টেড কাটিং দি নেট উইথ হি শার্প টিথ। অর্থাৎ তখন কি বলল, যে সিংহের মহানুভবের কথা ইঁদুরে মনে পড়ে গেল, তখন সে তার ক্ষীণ মানে কি ছোট দাঁত দিয়ে কাটতে শুরু করে দিল। এরপরে ফাইনালি দি মাউস কট দি নেট অ্যান্ড সেট দি লায়ন ফ্রি, অবশেষে ইঁদুর জাল কেটে ফেললো এবং সিংহকে মুক্ত করে ফেললো। দি লায়ন ওয়াজ অলসো গ্রেটফুল টু লিটল ক্রিয়েচার, অর্থাৎ সিংহ ক্ষুদ্র ইঁদুরটির প্রতি কৃতজ্ঞ হলো। সো হি থ্যাংক দি মাউস অ্যান্ড অফার্ড হিম টু বি হিজ ফ্রেন্ড, সে ইঁদুরটিকে ধন্যবাদ জানালো এবং তাকে তার বন্ধু হওয়ার প্রস্তাব দিল। এটা সম্পর্কে কি আপনাদের কোনো সমস্যা আছে? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে আমাদের অনলাইন ক্লাসগুলো করে থাকি। যে সমস্ত শিক্ষার্থী 15 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা আমরা 50% ডিসকাউন্টে আমরা অনলাইন ক্লাসে ভর্তি করাচ্ছি। তো আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। এবং বিএবিএসএস 23 এবং 24 সালের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে। যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসগুলো করতে যাচ্ছেন, অনলাইন ক্লাসগুলো করতে যাচ্ছেন, তো অবশ্যই করে তারা যোগাযোগ করবেন এবং হ্যান্ড সাজেশন পেতে যোগাযোগ করবেন। ধন্যবাদ।